প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমি পরিতোষ কুমার মণ্ডল, আমি তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র পড়াবো। প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিস্থিতি। হিসাব সমীকরণের এর আগের ক্লাসে আমি তোমাদেরকে নিয়ম সম্পর্কে একটা ক্লাস নিয়েছি, আর আজকে অঙ্ক করাবো। ঠিক আছে? তো হিসাব সমীকরণের অঙ্কটা খেয়াল করো, সবাই খাতা নিয়ে রেডি হও। তারিখ, সম্পদ, সমূহ, দায় সমূহ, মালিকানা সত্ত্ব, মন্তব্য। এখন এখানে নগদ, আসবাবপত্র, ইত্যাদি, ঋণের পরে প্রাপ্য হিসাব, এটা আসবাবপত্র না দিয়ে সরঞ্জাম, অফিসের সরঞ্জাম। ঠিক আছে? আর প্রদেয় হিসাব, ঠিক আছে? তো একটা হলো
ঠিক আছে, তো তোমরা খেয়াল করো বিষয়টা যে মিস্টার রায়হান জানুয়ারি 1, 2020 তারিখে রায়হান ল হাউস নামে একটি আইন পেশার অফিস চালু করেন প্রথম মাসের লেনদেন সমূহ নির্ভর। তাহলে প্রতিষ্ঠানের নাম হলো রায়হান ল হাউস, রায়হান ল হাউস, হিসাব সমীকরণ রায়হান ল হাউস। তো প্রথম জানুয়ারি 1 তারিখ 2018, জানুয়ারি 1 প্রথম জায়গাটা হলো আইন পেশায় 50,000 টাকা বিনিয়োগ করা হলো। আইন পেশায় 50,000 টাকা বিনিয়োগ করা হলো। এটার যাবে কি নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট সম্পদ বৃদ্ধি, মূলধন হিসাব ক্রেডিট মালিকানা সত্ত্ব বৃদ্ধি। তো 50,000 টাকা ব্যবসায়ে মূলধন হিসেবে নিয়ে আসে। তাহলে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। নগদ সম্পদ বৃদ্ধি পেল, নগদ সম্পদ বৃদ্ধি পেল 50,000। মালিকানা সত্ত্ব মূলধন বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেল 50,000। অর্থাৎ এই সমীকরণের মূল বিষয়টা হলো যে যত টাকা সম্পদ বাড়বে তত টাকাই দায় পাশা বাড়বে। আবার আর একটা বিষয় হলো যে সম্পদ যদি হ্রাস পায় তাহলে এই পাশে দায় হ্রাস পাবে, উভয় পাশেই সমান থাকবে। আর একটা বিষয় হলো যে একটা সম্পদ যদি বাড়ে আর একটা সম্পদ যদি হ্রাস পায় তাহলে সম্পত্তির পাশে সমানই থাকবে, এই পাশে আর চেঞ্জ করার প্রয়োজন নেই। আর আরেকটা বিষয় হলো যে একটা দায় বৃদ্ধি পেতে পারে আর একটা দায় হ্রাস পেতে পারে, তাহলে এই পাশে সমানই থাকবে, এই পাশে আর চেঞ্জ করার প্রয়োজন নেই। আচ্ছা, তাহলে এই গেল 1 তারিখে আইন পেশায় 50,000 টাকা বিনিয়োগ করা হলো। এটার জাবেদা বলছি নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট 50,000 টাকা। নগদ সম্পদ বৃদ্ধি পেল 50,000 আর মালিকানা সত্ত্ব এই পাশে বৃদ্ধি পেল 50,000, অর্থাৎ উভয় পাশেই সমান থাকলো। এখন আসি আমরা 2 তারিখে জানুয়ারি মাসের অফিস ভাড়া পরিশোধ করা হলো 3,000 টাকা। 2 তারিখ জানুয়ারি মাসের অফিস ভাড়া পরিশোধ করা হলো 3,000 টাকা। এইটার জাবেদা হলো ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ভাড়া হলো খরচ, যত খরচ বাড়বে তত মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। আর নগদান হিসাব ক্রেডিট সম্পদ হ্রাস, 3,000 টাকা সম্পদ নগদ সম্পদ 3,000 হ্রাস পেল। আর ভাড়া হিসাব ডেবিট ব্যয় বৃদ্ধি, যত ব্যয় বাড়বে মালিকানা সত্ত্ব তত হ্রাস পাবে, তাহলে 3,000 টাকা মালিকানা সত্ত্ব হ্রাস পেল। এটা হলো ব্যয় বা খরচ, ব্যয় বা খরচ। আচ্ছা, তাহলে উভয় পাশে সমান থাকলো। এরপরে আসি 7 তারিখ ধারে অফিস যন্ত্রপাতি ক্রয় করা হলো। ধারে যদি অফিসের যন্ত্রপাতি ক্রয় করি, অফিস সরঞ্জাম ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। অফিস সরঞ্জাম নামক সম্পদ বৃদ্ধি পেল আর বাকিতে ক্রয় করার কারণে দায় বৃদ্ধি পেল। অফিস সরঞ্জাম নামক সম্পদ বৃদ্ধি পেল আর বাকিতে ক্রয় করার কারণে দায় বৃদ্ধি পেল। তো কত টাকা? 7 তারিখে 15,000 টাকা। তাহলে আমরা 15,000 টাকার সম্পদ বৃদ্ধি করে দিলাম। অফিস সরঞ্জাম নামক সম্পদ 15,000 টাকা বৃদ্ধি পেল।
অপরদিকে দায় বৃদ্ধি পেল কত? 15,000 টাকা। 15,000 টাকার দায় বৃদ্ধি পেল। ঠিক আছে, এরপরে আসি 10 তারিখ। 10 তারিখে খেয়াল করো, নগদে আইনি সেবা দেওয়া হলো 6,000 টাকা। নগদে যদি আইনি সেবা দেওয়া হয় 6,000 টাকা, তাহলে নগদান হিসাব ডেবিট, সেবায় ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, সেবায় হিসাব ক্রেডিট। নগদান ডেবিট সম্পদ বৃদ্ধি, সেবায় ক্রেডিট আয় বৃদ্ধি। যত আয় বাড়বে তত আর বাড়বে। আর বাড়বে মানে হলো রেভিনিউ বৃদ্ধি পাবে, মালিকানা সত্ত্ব বাড়তে থাকবে। তাহলে নগদ সম্পদ বৃদ্ধি পেল 6,000 টাকা। নগদ সম্পদ বৃদ্ধি পেল 6,000 টাকা। আর আয় বৃদ্ধি পাওয়ার জন্য মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেল 6,000 টাকা। আয়, এটা হলো আয়। এরপরে আসি, অফিস কর্মচারীর বেতন পরিশোধ করা হলো 2,000 টাকা। অফিস কর্মচারীর বেতন পরিশোধ করা হলো 2,000 টাকা। বেতন ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 2,000 টাকা বেতন ডেবিট, ব্যয় বৃদ্ধি। যত ব্যয় বাড়বে তত মালিকের মূলধন হ্রাস পাবে, মালিকানা সত্ত্ব কমবে, মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। আর নগদান হিসাব ক্রেডিট সম্পদ হ্রাস, নগদ সম্পত্তি হ্রাস পাবে। তাহলে 15 তারিখে এইখানে বলছে 15 তারিখে 2,000 টাকা বেতন পরিশোধ করা হলো। তাহলে 2,000 টাকা নগদ সম্পদ হ্রাস পেল। অপরদিকে খরচ বৃদ্ধি পাওয়ার কারণে মালিকানা সত্ত্ব 2,000 টাকা হ্রাস পেল। আচ্ছা, এরপরে আসি 20 তারিখ। 20 তারিখে ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো 20,000 টাকা। ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো 20,000 টাকা। নগদান হিসাব ডেবিট, আমার কাছে নগদ টাকা চলে আসতো। ব্যাংক ঋণ ক্রেডিট। নগদান ডেবিট, ব্যাংক ঋণ ক্রেডিট। নগদ সম্পত্তি 20,000 টাকা বৃদ্ধি পেল। আর ব্যাংক থেকে ঋণ নেওয়ার কারণে দায় বৃদ্ধি পেল 20,000 টাকা 20 তারিখে। তাহলে নগদ সম্পদ 20,000 টাকা বৃদ্ধি পেল। অপরদিকে ঋণ নেওয়ার কারণে ঋণ বাবদ দায় বৃদ্ধি পেল 20,000 টাকা। ঠিক আছে, এরপরে 24 তারিখ মক্কেলদের ধারে আইনি সেবা দেওয়া হলো 7,000 টাকা। মক্কেলদের ধারে আইনি সেবা প্রদান করা হলো 20,000 টাকা। আচ্ছা, ধারে যদি আমরা সেবা প্রদান করি তাহলে আমরা কি করবো? বিল তৈরি করে রাখবো। প্রাপ্য হিসাব ডেবিট, সেবায় ক্রেডিট। প্রাপ্য হিসাব নামক সম্পদ বৃদ্ধি পেল। সেবা আয় বৃদ্ধি পাওয়ার কারণে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেল। ঠিক আছে, তাহলে পরে দেখো যে মক্কেলদের যদি আমরা বাকিতে সেবা প্রদান করি, ধারে সেবা প্রদান করি, তাহলে আমাদের প্রাপ্য হিসাব, প্রাপ্য সম্পদ বৃদ্ধি পাবে। আর সেবা আয় বৃদ্ধি পাওয়ার কারণে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। আচ্ছা, কত হাজার টাকা? এখানে বলছে 7,000 টাকা। 24 তারিখ প্রাপ্য হিসাব বৃদ্ধি পাবে 24,000 টাকা। এরকম প্রাপ্য হিসাব বৃদ্ধি পাবে 7,000 টাকা। আর সেবায় বৃদ্ধি পাওয়ার কারণে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে 7,000 টাকা। এরপরে আসি 29 তারিখ।
29 তারিখে বলছে বাকিতে কৃত যন্ত্রপাতির মূল্য পরিশোধ করা হলো 10,000 টাকা। আমরা একটা যন্ত্রপাতি মানে সরঞ্জাম ক্রয় করেছিলাম 15,000 টাকা দিয়ে। ওই সময় 15,000 টাকার যে যন্ত্রপাতিটা আমরা ক্রয় করেছিলাম ওইটা আমরা বাকিতে ক্রয় করেছিলাম। আজ 29 তারিখে এসে আমরা সেই বাকিতে ক্রয়কৃত সরঞ্জামের মূল্য পরিশোধ করলাম। যদি আমরা এখন পরিশোধ করি তাহলে ঝামেলাটা হবে এইরকম, যখন বাকিতে ক্রয় করেছিলাম তখন লিখেছিলাম সরঞ্জাম হিসাব ডেবিট, অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। তখন আমার প্রদেয় হিসাব নামক দায় বৃদ্ধি পেয়েছিল। আজকে আমরা কি করব, ওই ক্রয়কৃত বাকিতে ক্রয়কৃত যে অফিস সরঞ্জাম ছিল তার মূল্য পরিশোধ যদি করি তাহলে এই প্রদেয় হিসাব তখন ক্রেডিট ছিল, এখন আবার দায় হ্রাস পাবে, প্রদেয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ডেবিট। আর মূল্য যদি পরিশোধ করে দেই আমার কাছ থেকে নগদ টাকা চলে যাবে, নগদ হিসাব ক্রেডিট। ঠিক আছে, ওই সময় ক্রয় করেছিলাম বাকিতে 15,000 টাকা দিয়ে, আজকে তার মূল্য থেকে 10,000 টাকা পরিশোধ করে দিলাম, তাহলে দায় 10,000 টাকা হ্রাস পেল, নগদ সম্পদ 10,000 টাকা কমে গেল। ঠিক আছে, তাহলে 10,000 টাকা যদি আমার নগদ সম্পদ কমে যায়, অপরদিকে আমার প্রদেয় হিসাব নামক দায়ও সমপরিমাণ অর্থাৎ ওই 10,000 টাকা হ্রাস পাবে। ঠিক আছে, তো এই হলো আমার এন্ট্রি গুলো। এখন খেয়াল করা একটা জিনিস যে আমরা প্রত্যেকটা ঘর যোগ করব, যোগ করে আমরা ব্যালেন্স গুলো বের করে দেব। দেখো 50, 56, 76, এই 76-এর মধ্য থেকে যদি 3 বাদ যায় 73, 73 থেকে 2 বাদ গেলে 71, এই 71,000 টাকা 50, 56, 56 আর 20 76, 76 থেকে আমার মাইনাস হবে 3, তাহলে 73, 73 থেকে যদি 2 বাদ যায় তাহলে হবে 71, 71 থেকে যদি 10 বাদ যায় তাহলে হবে 61, 61,000 টাকা। এইখানে যোগ করলে 15,000 টাকা, এইখানে 7,000 টাকা, তাহলে যোগ করলে হয় 7 আর 5-এ 7 5 12, 12 আর 1 13, 13 3 87 কত 1 2 6 আর 2 8, 83,000। আচ্ছা, এইখানে ঋণে 20,000 টাকাই হবে। 15 থেকে 10 চলে গেলে 5, 50, 56, 56 সাথে 60, 63, 63 থেকে 3 গেলে 60, 60 থেকে 2 গেলে 58, 58 আর 20-এ 78, 78 আর 5-এ 83। দেখো একটা জিনিস দেখো যে আমি এই নগদের ঘরটা যোগ করলাম, অর্থাৎ যে এন্ট্রিগুলো যোগ আছে এই এন্ট্রিগুলো যোগ করে তার থেকে যেটা বিয়োগ আছে এইটা এটা আর এইটা তিনটা যোগ করে ওই টোটাল থেকে বিয়োগ করে দিলাম 61,000। এটা হলো 15,000, 7,000, তারপরে এই টোটাল সম্পদ যোগ করে পেলাম 83,000। দায় ঋণের মধ্যে আছে কত 20,000, এই 15,000 আছে প্লাস 10,000 আছে মাইনাস, তাহলে রেজাল্ট আসে 5,000। আর এই ঘরটা যোগ বিয়োগ করে রেজাল্টটা পেলাম 58,000। এই দায় পেলাম মোট 83,000, সম্পদ পেলাম মোট 83,000। অর্থাৎ যত টাকার সম্পদ আছে ঠিক তত টাকাই দায় আছে। অর্থাৎ আমরা
আগে যে আলোচনা করেছিলাম নিয়ম সম্পর্কে, সেই নিয়মটা তো আমরা জানি যে এরকম শিখেছিলাম আমরা A ইকুয়াল টু L প্লাস ওই। একটা জিনিস খেয়াল করো, A ইকুয়াল টু হলো অ্যাসেট সম্পদ, লায়াবিলিটিস, ওই অনার সিকিউরিটি। এই ওই এর মধ্যে আমি আগের ক্লাসে বলেছিলাম C প্লাস R মাইনাস C মাইনাস D, ঠিক আছে? তাহলে এই ওই এর মধ্যে এই মালিকানা সত্ত্বের ঘরের মধ্যে কি কি আছে? এই ঘরে কি কি আছে? এখানে আছে C আছে, এই ঘরে R আছে, এই ঘরে E আছে, এই ঘরে D আছে। এইটা হলো C, এটা মূলধন ছিল। এইটা হলো E, এইটা হলো R, এইটা হলো E, এইটা হলো এটা কোন, এটা সম্ভবত দেখি আয়, সম্ভবত সেবা আয়। আচ্ছা, এই হলো একটা অঙ্ক হিসাব সমীকরণে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমি তোমাদের সাথে আর একটা অঙ্ক নিয়ে কথা বলবো। ঠিক আছে, এটি শেষ করে দিলাম। আর একটা অঙ্ক করাবো তোমাদের। এখানে আচ্ছা ঠিক আছে, দেখো এখন 2 নম্বর অঙ্কটা খেয়াল করো। 2020 সাল জানুয়ারি ফার্স্ট এন্ট্রিটা হলো রহিম 2 লক্ষ টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করলেন। রহিম যদি 2 লক্ষ টাকা নিয়ে মূলধন নিয়ে ব্যবসা শুরু করেন, তাহলে যাবে তার নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, সম্পদ বৃদ্ধি, মূলধন হিসাব ক্রেডিট, মালিকানা সত্ত্ব বৃদ্ধি। আচ্ছা, তো নগদান হিসাব ডেবিট 2 লক্ষ টাকা, নগদ সম্পদ বৃদ্ধি পেল 2 লক্ষ। মালিকানা সত্ত্ব বৃদ্ধি, তাহলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেল 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেল। একটু বড় করে দিই। এরপরে এসে ধারে আসবাবপত্র ক্রয় করা হলো। ধারে আসবাবপত্র ক্রয় করা হলো। আমরা যদি আসবাবপত্রটা ধারে ক্রয় করি, তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট, আর প্রদেয় হিসাব ক্রেডিট। তাহলে আসবাবপত্র নামক সম্পদ বৃদ্ধি পেল, আর প্রদেয় হিসাব ক্রেডিট দায় বৃদ্ধি পেল। সম্পদ বৃদ্ধি পেল 5 তারিখ 25,000 টাকা। আসবাবপত্র নামক সম্পদ বৃদ্ধি পেল 25,000 টাকা
আসবাবপত্র সম্পত্তি বৃদ্ধি পেল, অপরদিকে দায় বৃদ্ধি পেল 25,000 টাকা। আমরা যদি এটা সাধারণ জায়গা করি তাহলে এই প্রতি হিসাবটা ক্রেডিট না লিখে আমরা লিখবো আসবাবপত্র সরবরাহকারী হিসাব ক্রেডিট, অর্থাৎ যিনি আমাদের কাছে আসবাবপত্র সরবরাহ করেছেন তার কাছে আমাদের দায় বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে। আর আমরা যদি হিসাব সমীকরণের অঙ্ক করি সেক্ষেত্রে আমরা প্রতি হিসাব দিয়ে এখানে প্রতি হিসাব দায় বৃদ্ধি করব। আচ্ছা, বুঝতে পেরেছি। এরপরে 8 তারিখে দেখো অফিসে ভাড়া প্রদান 20,000 টাকা। 20,000 টাকা যদি আমরা অফিসে ভাড়া প্রদান করি তাহলে ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ভাড়া হিসাব ডেবিট, ব্যয় বৃদ্ধি, নগদান ক্রেডিট, সম্পদ বৃদ্ধি। যত খরচ করবো তত মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, অর্থাৎ মূলধন হ্রাস পাবে, আর নগদ সম্পদ সমপরিমাণ কমে যাবে। নগদ টাকায় বাবদ খরচ করেছি তো, তাই নগদান হিসাব ক্রেডিট হবে এবং নগদ সম্পদ হ্রাস পাবে। কত টাকা? 20,000 টাকা। 20,000 টাকা নগদ সম্পদ হ্রাস পাবে, অপরদিকে ব্যয় বৃদ্ধির কারণে 20,000 টাকা মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। এটা ব্যয়। এরপরে আসি পরের এন্ট্রিটা 10 তারিখ। 10 তারিখের এন্ট্রি খেয়াল করো। সেবা আয় বাবদ প্রাপ্তি 50,000 টাকা। আমরা সেবা আয় বাবদ আমাদের প্রাপ্তি হয়েছে 50,000 টাকা। নগদান হিসাব ডেবিট, সেবা আয় ক্রেডিট। সম্পদ বৃদ্ধি, সেবা এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি। নগদ সম্পদ বৃদ্ধি পাবে, সমপরিমাণ সেবা আয় বৃদ্ধির কারণে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। ঠিক আছে। তাহলে 50,000 টাকা নগদ সম্পদ বৃদ্ধি পেল 50,000 টাকা, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেল 50,000 টাকা। আচ্ছা, এরপরে তারপরে এন্ট্রিটা 20 তারিখ। 20 তারিখে খেয়াল করো, ব্যাংক থেকে ঋণ গ্রহণ করলেন 80,000 টাকা। আমরা যদি ব্যাংকের থেকে ঋণ নেই, ঋণ বাবদ আমার কাছে নগদ টাকা আসবে। নগদান হিসাব ডেবিট, ব্যাংক ঋণ ক্রেডিট। দায় বৃদ্ধি, নগদ সম্পদ বৃদ্ধি পাবে 80,000 টাকা, ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট অর্থাৎ ঋণ বাবদ দায় বৃদ্ধি পাবে 80,000 টাকা। তাহলে খেয়াল করো, নগদ সম্পদ যদি 80,000 টাকা বৃদ্ধি পায়, ঠিক একইভাবে এই ঋণও বৃদ্ধি পাবে 80,000 টাকা। ঠিক আছে। এরপরে দেখো 25 তারিখের এটা 25 বলছে সেবা প্রদান করা হয়েছে কিন্তু পাওয়া যায়নি 20,000 টাকা। আমরা যদি বাকিতে একটা সেবা প্রদান করি তাহলে আমরা সেই সেবার বিনিময়ে একটা বিল তৈরি করে রাখবো। বাকিতে যদি সেবা প্রদান করি, প্রাপ্য হিসাব ডেবিট, সেবা আয় ক্রেডিট। সম্পদ বৃদ্ধি, মালিকানা সত্ত্ব বৃদ্ধি। সম্পদ প্রাপ্য হিসাব ডেবিট,
নামক সম্পদ বৃদ্ধি পাবে প্রাপ্য হিসাব বৃদ্ধি পাওয়ার কারণে। আর উপর থেকে সেবা আয় হিসাব ছেড়ে যত আয় বাড়বে তত আর বাড়বে। আর মানে হলো আয়, ইনকাম। এতে আমাদের কি হবে? মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। কত হাজার টাকা? 20,000 টাকা। তাহলে 25 তারিখে প্রাপ্য হিসাব নামক সম্পদ বৃদ্ধি পাবে 20,000 টাকা। ঠিক একইভাবে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে 20,000 টাকা। আয় বৃদ্ধি। আচ্ছা, এরপরে বেতন প্রদান করা হলো 13,000 টাকা। বেতন প্রদান করা হলো 13,000 টাকা। বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 13,000 টাকা। বেতন বাবদ ব্যয় বৃদ্ধি পেল, নগদ ক্রেডিট সম্পদ হ্রাস পেল। তো যত খরচ করবো তত মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, অর্থাৎ ই কমবে। ই মানে হলো মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, আর নগদ ক্রেডিট সম্পদ কমে যাবে। নগদ সম্পদ কত হাজার টাকা? 13,000 টাকা। 13,000 টাকা 30 তারিখ। নগদ সম্পদ 13,000 টাকা হ্রাস পেল। ঠিক একইভাবে ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে মালিকানা সত্ত্ব 13,000 টাকা হ্রাস পেল। ঠিক আছে, এই হলো আমার অঙ্ক। এখন আমি যোগ করি, দেখি কি অবস্থা দাঁড়ায়। 2,50,000, 3,30,000। 3,30,000 এর মধ্য থেকে যদি আমরা 20,000 টাকা মাইনাস করি তাহলে 3,10,000। 3,10,000 থেকে যদি আমরা 13,000 টাকা মাইনাস করি তাহলে 2,97,000 টাকা। 2,97,000 টাকা। এটা 20,000 টাকা। এখানে 25,000। তাহলে 45, 3,42,000 টাকা। আচ্ছা, ঋণ 80,000, প্রদেয় হিসাব 25,000, 2 লক্ষ টাকা, 2.5 লক্ষ, 2,70,000। 2,70,000 থেকে 20 মাইনাস করলে 2,50,000। 2,50,000 থেকে 13 মাইনাস করলে 2,37,000। এখন খেয়াল করো, এই হলো আমার টোটাল সম্পদ। টোটাল সম্পদ যোগ করলে নগদ 2,97,000, প্রাপ্য হিসাব 20,000, আর আসবাবপত্র কত? 25,000। এই দিয়ে মোট সম্পদ আমার 3,42,000। তো এখানে যদি আমি সমস্ত দায়গুলো যোগ করি তাহলে আমার কত হয়? 3,7, 5, 12। 12 2 হাত আছে 1, 4, 5, 6, 7, 8, 14। 14 4 হাত আছে 3। ঠিক আছে, এই হলো আমার টোটাল সম্পদ ইকুয়াল টু দায়। এই আমার 2 নম্বর অঙ্কটা এইমাত্র শেষ করলাম। তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে। ঠিক আছে, আজকে আমরা এখানে শেষ করি।